তাহলে এই দুইটা প্রশ্নটা একটু লিখে ফেলবা, কারণ এই দুইটা কিন্তু আমরা গত ক্লাসেও লিখে ফেলছি, আবার এখনো লেখাচ্ছি, কারণ এখান থেকেই কিন্তু বিশেষ করে প্রশ্ন চলে আসে। বাংলা লিপির নকশা করেন কে, এইটা, আর বাংলা লিপির আধুনিকরণ বা আধুনিক রূপদান করেন কে। বাংলা লিপির নকশা করেন কে এবং বাংলা লিপিকে আধুনিকরণ বা রূপদান করেন কে। লেখো, বাংলা লিপির নকশা করেছেন কে? চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স। আর হচ্ছে বাংলা লিপির আধুনিক রূপদান করেন পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার। কর্মকার। এই দুটো একটু প্রশ্নটা একটু লিখে ফেলবা, বুঝছো? তাহলে দেখো, বাংলা লিপি তো আমরা পড়িয়েছি, তাই না? বাংলা লিপির নকশা তৈরি করেছেন চার্লস উইলকিন, আর বাংলা লিপিকে স্থায়ী রূপদান করেছেন কে? পঞ্চানন কর্মকার, মানে আধুনিক রূপদান করেছেন। আর এদের যদি আরেকটু প্রশ্ন একটু গভীর করে আসে, যদি করা হয় যে বাংলা লিপিকে স্থায়ীভাবে রূপদান করেছেন কে? বাংলা লিপিকে স্থায়ীভাবে রূপদান করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওইটা একটু এখানে একটু লিখে ফেলো যে বাংলা লিপিকে স্থায়ীভাবে রূপদান করেছেন। বাংলা লিপিকে স্থায়ীভাবে রূপদান করেছেন। বাংলা লিপিকে স্থায়ীভাবে রূপদান করেছেন। অর্থাৎ মূল কথা হচ্ছে কিভাবে, দেখো, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মূল কথা ধরো, এই যে এইরকম এই ক খ গ গ ইত্যাদি ইত্যাদি এরকম করে অনেকগুলো বর্ণ ছিল, মানে বাংলার এই লিপিগুলোর অনেকগুলো বর্ণ ছিল। এই বর্ণকে আধুনিক রূপদান করেছিলেন, অর্থাৎ 39টার মতো, 39টা মানে আরো একটু বেশি ছিল, বেশিভাবে আধুনিক রূপদান করেছিলেন। এই নকশাগুলো, বাংলা যে নকশাগুলো আছে না, লিপিগুলো, এরকম নকশাগুলো তৈরি করেছিলেন চার্লস উইলকিন্স। আর এই চার্লস উইলকিন্স থেকে নিয়ে আধুনিকভাবে রূপদান করেছিলেন কে? পঞ্চানন কর্মকার। আর পঞ্চানন কর্মকার থেকে বাংলা এসে যে ব্যঞ্জন বর্ণ যে আমরা পড়েছি, স্বরবর্ণ যেগুলো পড়ি, ওইটাকে স্থায়ীভাবে রূপদান করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বুঝতে পেরেছ? আচ্ছা, এই তাহলে এই তিনটা প্রশ্নটা একটু মাথায় রেখে দিবা। এখন আজকে আমরা একটু শিখব বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। এখন শিরোনাম দাও যে ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় আজকে আমরা শিখবো হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় এবং হচ্ছে বাংলা ব্যাকরণের মানে উৎপত্তি বা বিকাশ, এগুলো সম্পর্কে আমরা একটু শিখবো আর কি। বাংলা ব্যাকরণের ইতিহাসটা শিখবো এবং হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়টা শিখবো। বোতলে নিতে পারবা? ওখানে আছে, রেখে দিয়েছে। মারা যাওয়ার মতোই অবস্থায়, যত্ন করা হয় না, তো পানি ঠিক মতো দেওয়া হয় না। দেখো, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। এখন তোমাদের যদি আমি প্রশ্ন করি, বলো তো, পৃথিবীতে ব্যাকরণ এসেছিল আগে না ভাষা এসেছিল? ভাষা। গুড। কেন ভাষা এসেছিল? ভাষা না আসলে তো ব্যাকরণ আসতো না, তাই না? অর্থাৎ ব্যাকরণের কাজটা কি ওই ভাষাকেই তো নিয়ন্ত্রণ করে, তাহলে অবশ্যই আগে ভাষা এসেছিল। এখন এই ব্যাকরণের আলোচ্য বিষয়, এই কথাটা আলোচ্য বিষয় আসার আগে আমরা জানি ব্যাকরণের মৌলিক অংশ কয়টি বলতো? ব্যাকরণের মৌলিক অংশ, এই তো, খালি এই অংশ আর রূপটা তো আলাদা করে ফেলো।
ব্যাকরণের মৌলিক অংশ হচ্ছে চারটি। ব্যাকরণের মৌলিক অংশ কয়টি? চারটি। ব্যাকরণের মৌলিক অংশ কয়টি? চারটি। মৌলিক অংশ হচ্ছে কয়টি? চারটি। অথবা ওই যে আমরা বলেছি না ভাষার মৌলিক অংশ চারটি, ওটাও হচ্ছে ব্যাকরণের মৌলিক অংশই হচ্ছে চারটি। তাহলে কি কি এই চারটি? একটা হচ্ছে ধ্বনি, ধ্বনি, একটা হচ্ছে শব্দ, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। তাহলে ব্যাকরণের মৌলিক অংশ কয়টি? চারটি। ভাষার মৌলিক অংশ কয়টি? চারটি। ওই একই কিন্তু বিষয় ভাষার। লেখে নাও, দুইটাই লেখো, ব্যাকরণের মৌলিক অংশ চারটি এবং ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি। এখানে যারা লাইভে যুক্ত হচ্ছে দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা, না ঝামেলা মনে হচ্ছে, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। আলাদা মানে ভুলে যাওয়া চলবে না। ভাষার মৌলিক রূপ এবং হচ্ছে অংশ। রূপ, রূপ কথাটা যখনই হবে, আচ্ছা রূপ কথাটা সবসময় দেখবে, একটু মাথায় রাখবা। মানুষের রূপ হয় কয়টা? একটা দুইটা রূপ হয় না, এটা ভালো এবং হচ্ছে খারাপ, তাই না? মানুষ ভালো মানুষ হয়, খারাপ মানুষ হয়, নাকি আরো কিছু হয়? এই দুইটা, মানে রূপ কথাটা মাথায় রাখবা, দুই রকম। এটা সুন্দর দেখো মিথি, হিজাব পরে আসলে একরকম লাগবে, এখন এইভাবে আসলে আরেক রকম। তাহলে রূপ কিন্তু দুইটা হচ্ছে, এই ভাষার রূপও হচ্ছে দুইটা, মাথায় রাখবা। একটা হচ্ছে কি? একটা হচ্ছে লৌকিক আর একটা হচ্ছে মৌখিক। লৌকিক আর একটা হচ্ছে মৌখিক। এই দুইটা একটু মাথায় মানে ভুলে গেলে চলবে না এগুলো, কারণ এগুলো কিন্তু সবসময়ই আমাদের পরীক্ষার হলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এগুলো হচ্ছে ভুলে গেলে তুমি ভুলে যাবা বা মনে রাখবা না, তাহলে কিন্তু সমস্যা হবে, সময় মাথায় রাখতে হবে। ব্যাকরণের মৌলিক অংশ হচ্ছে চারটা: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এই অংশগুলোকে, অর্থাৎ এই মৌলিক অংশগুলোকে আমি তুলে দিচ্ছি। দেখো, এই ব্যাকরণের মৌলিক অংশ হচ্ছে চারটা, বুঝছো? এই চারটা অংশগুলোকেই যখন তত্ত্বের মধ্যে নিয়ে যাবে, তখনই তারা আর মানে অংশ না থেকে তখন আলোচ্য বিষয় হয়ে যায়। অর্থাৎ ব্যাকরণের এই যে ধ্বনি, সব মানে আমরা যদি বলি সন্ধি, সমাস, কারক, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, বিভক্তি, যতগুলো আছে ব্যাকরণের, যতগুলো ভাগ আছে, যতগুলো অধ্যায় আছে, যতগুলো ক্লাসিফিকেশন আছে, সবগুলোই কিন্তু আলোচ্য বিষয়ের মধ্যে চলে যায়। আর যখনই এই আলোচ্য বিষয়ের কথা আসবে, তখন ওই ব্যাকরণের মাথায় রাখবে ওই অংশগুলো, মৌলিক অংশগুলোই তত্ত্ব হিসেবে কাজ করবে। তাহলে কিভাবে কাজ করবে? যে এখন যদি আমি পরবর্তী প্রশ্ন লিখি, তাহলে লেখো তো ব্যাকরণের মৌলিক বা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? তাহলে চারটি। গুড, চারটি, ওই চারটি লেখো। ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে কয়টি? চারটি। ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। কি কি চারটি? এই যে এই চারটি। এখানে ধ্বনি ছিল না, যেহেতু ধ্বনির মধ্যেই সবকিছু নিয়ে আসবে, কারণ ভাষায় আমরা যেগুলো কাজ করি এই চারটা শব্দ দিয়ে, এটা হচ্ছে মৌলিক। মৌলিক মানে কি? এই কোনো কিছু করতে গেলে দেখা যায় আমাদের এই মৌলিক ঘুরে ফিরে নিয়েই আসতে হবে। তাহলে এই মৌলিককেই ধ্বনি থেকে এখানে হয়ে যাবে কি? ধ্বনি তত্ত্ব। ধ্বনি থেকে কি হয়ে যাবে? ধ্বনি তত্ত্ব। বিষয়টা বুঝতে পেরেছ? ধ্বনি থেকে কি হলো? ধ্বনি তত্ত্ব। তারপরে শব্দ থেকে কি হবে? শব্দ তত্ত্ব। গুড, শব্দ থেকে কি হবে? শব্দ তত্ত্ব। তারপরে বাক্য থেকে কি হবে? বাক্য তত্ত্ব। বাক্য থেকে হবে বাক্য তত্ত্ব। আর অর্থ থেকে কি হবে? অর্থ থেকে হবে অর্থতত্ত্ব। এই শব্দ তত্ত্বরই অপর নাম রূপ তত্ত্ব। এটা একটু লিখে ফেলো, ধ্বনি তত্ত্ব। ইংরেজি নামটাও আমাদের একটু জানতে হবে এখানে, কারণ ইংরেজি নামটাও চলে আসে পরীক্ষার হলে। তাহলে লেখো ধ্বনি তত্ত্ব, শব্দ অপর নাম লিখে নাও। শব্দ তত্ত্বের অপর নাম লেখো হচ্ছে রূপ তত্ত্ব। শব্দ তত্ত্বের অপর নাম লেখো রূপ তত্ত্ব। আর বাক্য তত্ত্বের অপর নাম লেখো পদক্রম। বাক্য তত্ত্বের অপর নাম কি? পদক্রম। এখানে লেখো, তারপর আমি আলাদাভাবে ওটা দেখাই দিচ্ছি।
লেখা হয়েছে চারটা। আচ্ছা, এখন এই দিকে একটু লক্ষ্য করো, তাহলে আমরা এখানে আলোচনা করছি কোন বিষয়? ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণের আলোচ্য বিষয়। তাহলে আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি পাইছি? চারটি। এই চারটি এখন মনে রাখবা কিভাবে? দেখো, তোমাদের একটু মনে রাখার উপায় হলে মনে থাকবে না, এমনিতেই কিন্তু থাকবে, তাই না? মনে রাখার উপায়, রাখার উপায়। ব্যাকরণের আলোচ্য বিষয় আছে কয়টি? চারটি। এই চারটিটা মনে রাখবা কিভাবে? আমাদের আমরা কোন জিনিসটা মনে রাখি বলো তো? কোন জিনিসটা আমরা মনে রাখি? তুমি ধরো মনে করো একটা ছেলের সাথে খুবই ভালো সম্পর্ক, ভালো সম্পর্ক আছে, এই ভালো সম্পর্কটা কখন সবচেয়ে তোমাকে বেশি মনে রাখবে? যে তুমি যদি ওই ছেলেটা তোমাকে যদি খারাপ আচরণ করে, তাই না? খারাপটাই কিন্তু সবসময় মনে থাকে বেশি। আমি বললাম তোমাদের অনেক উপকার করছে, অনেক উপকার করছে, একদিন গালিগালাজ দিয়েছি পড়াশোনা করো না দেখে, ওই গালিগালাজটাই কিন্তু বেশি মনে থাকবে, থাকবে না? ওই গালিগালাজটাই বেশি মনে থাকবে। ঠিক তেমনি ভাবে মাথায় রাখবা যে এই ব্যাকরণেরও মনে রাখার উপায় এই যে এইরকম মনে রাখবা। ব্যাকরণ যদি অপরাধ করে, কি করে? কোনো কিছু কেউ যদি অপরাধ করে, এই অপরাধটাই হবে ব্যাকরণের আলোচ্য বিষয়। কি অপরাধ? এই অ থেকে মাথায় রাখবা, অ থেকেই মাথায় রাখবা কি? অর্থতত্ত্ব। অ থেকেই অর্থতত্ত্ব। প থেকেই কি মনে রাখবা? পদক্রম। 2 নাম্বার পদক্রম। পদক্রমের অপর নাম কি? পদক্রমের অপর নাম হচ্ছে বাক্যতত্ত্ব। বুঝতে পেরেছো কি? আচ্ছা, তাই অ থেকে পাইলাম অর্থতত্ত্ব, প থেকে পাইলাম পদক্রম, আর এই যেখানে র আছে, এই র থেকে কি পাবো তাহলে? রূপতত্ত্ব। রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। শব্দতত্ত্ব। আর এই যে ধ আছে, এই ধ থেকে কি পাবো তাহলে? ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব। বুঝতে পেরেছো? তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয় যে চারটা, এই চারটা কিভাবে মনে রাখবো? একজন কোনো ব্যক্তি অপরাধ করলে ওই অপরাধটাই বেশি মনে থাকে, তাহলে ব্যাকরণও অপরাধ করছে, এই অপরাধের আলোচ্য বিষয় হবে চারটা। এখন এই যে আমরা যে চারটা পাইছি, এই চারটার আমাদের ইংরেজি নামটাও জানতে হবে, কারণ পরীক্ষার সময় অনেক সময় ইংরেজি নামটাই দিয়ে দেয়। তাহলে আমরা এই পাশ থেকে শিখি ধ্বনিতত্ত্ব। আচ্ছা, ধ্বনির আমরা কি ইংরেজিটা কি শিখছি? সাউন্ড। সাউন্ড মানে কি? আওয়াজ। কিন্তু এই ধ্বনি থেকে যেহেতু ধ্বনির তত্ত্ব হয়ে গেছে, তখন কিন্তু আর সাউন্ড থাকবে না, তখন কি হয়ে যাবে? ফোনোলজি। ফোনোলজি লেখো, ফোনোলজি মানে ধ্বনিতত্ত্ব। ওই যে অনেক সময় দেখো না যে প্রোনাউন্সিয়েশনে যে ফোনেটিক্স কথাটা উল্লেখ করে না, ওই মানে ধ্বনিতত্ত্ব। মানে 1 নাম্বার পাইছে হচ্ছে ফোনোলজি। শব্দ বা রূপতত্ত্ব। এই শব্দ বা রূপতত্ত্বকে ইংরেজি বলা হয় মরফোলজি। মরফোলজি। মরফোলজি ইংরেজি নামটা একটু জানতে হবে। ধ্বনিতত্ত্ব, ফোনোলজি, শব্দ বা রূপতত্ত্ব মরফোলজি, পদক্রম বা বাক্যতত্ত্ব হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স শব্দটা দেখ, সিনট্যাক্স একটু স্পেলিং এ আমার এখানে লেখা আছে নাকি? মানে ওয়াই হয় ওখানে, সিনট্যাক্স মানে ওয়াই, এন না, এটা হচ্ছে সিনট্যাক্স শব্দটা ওয়াই দিয়ে হয়, এদের স্পেলিং সিনট্যাক্স। সিনট্যাক্স। আর অর্থতত্ত্ব হচ্ছে সেমেন্টিক্স। সেমেন্টিক্স। এই চারটার ইংরেজি নামটাও জানতে হবে। হ্যাঁ, সেমেন্টিক্স, TICS। তাহলে অপরাধ আমরা পাইলাম, ব্যাকরণের আলোচ্য বিষয় পাইছি হচ্ছে চারটা। এই চারটা ব্যাকরণের আলোচ্য বিষয় পাইছি কয়টা? ব্যাকরণের আলোচ্য বিষয় পাইছি হচ্ছে চারটা। 1 নম্বরে পাইছি অর্থতত্ত্ব, যার ইংরেজি হচ্ছে সেমেন্টিক্স। 2 নম্বরে পাইছি পদক্রম বা বাক্যতত্ত্ব, যার ইংরেজি নাম্বার সিনট্যাক্স। আর তারপর 3 নাম্বার পাইছি রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, যার ইংরেজি নাম মরফোলজি। আর 4 নম্বরে হচ্ছে ধ্বনিতত্ত্ব, যাকে বলা হয় ফোনোলজি। মনে থাকবে না চারটা?
ইংরেজি নামগুলোও কিন্তু অনেক সময় আসে, বুঝছো, ইংরেজি নামগুলো একটু মাথায় রাখতে হবে। এখন এই যে ব্যাকরণের যত হিজিবিজি 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 আছে, এই হিজিবিজি গুলো সব এই 4টা তত্ত্বের মধ্যেই আলোচনা করা হয়। এছাড়াও তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয় 4টা, এছাড়াও আরো 2টা তত্ত্ব আছে। ওই 2টা তত্ত্ব একটু লিখে ফেলো, যে এইগুলো আবার নিয়ম ছাড়া চলে। লেখো, এছাড়াও ব্যাকরণের আরো 2টা আলোচ্য বিষয় আছে। একটাকে বলা হয় ছন্দ তত্ত্ব, ছন্দ বা অলংকার তত্ত্ব, ছন্দ বা অলংকার তত্ত্ব। আর 2 নম্বরে হচ্ছে অভিধান তত্ত্ব, ছন্দ বা অলংকার তত্ত্ব অথবা আরেকটা হচ্ছে অভিধান তত্ত্ব। এছাড়াও ব্যাকরণের আলোচ্য বিষয়, লেখো, এছাড়াও ব্যাকরণের আলোচ্য বিষয় আছে এই 2টা, ছন্দ অথবা অলংকার তত্ত্ব, ছন্দ এবং অলংকার তত্ত্ব, আর একটা হচ্ছে অভিধান তত্ত্ব, ছন্দ এবং অলংকার তত্ত্ব, আর একটা কি অভিধান তত্ত্ব। এই মোট দিয়ে হচ্ছে 6টা তত্ত্বের মধ্যেই সকল ব্যাকরণের সকল বিষয় আলোচনা করা হয়। ব্যাকরণের সকল বিষয় এই 6টা তত্ত্বের মধ্যেই আলোচনা করা হয়। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমরা লেখা হলো অভিধান তত্ত্ব। এখন আমরা আলোচনা করব, হয়নি? এখন আমরা আলোচনা করব হচ্ছে ধ্বনি তত্ত্ব নিয়ে। দেখো, ধ্বনি তত্ত্ব, যার ইংরেজি নাম ফোনোলজি, ইংরেজি নাম হচ্ছে ফোনোলজি। এই ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি আছে সেগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, ধ্বনি, এই ধ্বনি শব্দটা কিভাবে হয়েছে? সাউন্ড থেকে হয়েছে, শব্দ থেকে হয়েছে, মানে কোনো কিছুর সাউন্ড থেকেই কি হয়েছে? ধ্বনি হয়েছে। আচ্ছা, তাহলে ধ্বনি মাথায় রাখবা, ধ্বনিগুলো মাথায় রাখবা, শর্টকাট টেকনিক হিসেবে মাথায় রাখবা। কোন শব্দের সাথে যদি ধ্বনি যুক্ত থাকে, আচ্ছা, ধ্বনির পরে ধ্বনিত আওয়াজ, ওই ধ্বনিকে আওয়াজ থেকে যখন আমরা লিখিত রূপ দেই, তাহলে সেটা কি হয়ে যায়? বর্ণ হয়। তাহলে ধ্বনি, বর্ণ এবং তারপরে যে পর্যায়ক্রমে চলে আসে অক্ষর। ধ্বনি, বর্ণ এবং অক্ষর আছে না? নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াস, তাহলে নিঃশ্বাসটা কি ধ্বনির সাথে সাদৃশ্য না? তাহলে কোন শব্দের সাথে যদি দেখো ধ্বনি আছে, বর্ণ আছে অথবা অক্ষর আছে, ধ্বনি আছে, বর্ণ আছে এবং অক্ষর আছে। ধ্বনি, লেখো, কোন শব্দের শুরুতে যদি ধ্বনি, বর্ণ এবং অক্ষর যুক্ত থাকে, কোন শব্দের শুরুতে ধ্বনি, বর্ণ এবং অক্ষর যুক্ত থাকে, তাহলে সেগুলো হবে হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। হ্যাঁ, লেখো, কোন শব্দের শুরুতে যদি এই 3টার যে কোনো একটা, কোন শব্দের শুরুতে যদি ধ্বনি, বর্ণ এবং অক্ষর যুক্ত থাকে, তাহলে সেটা কোন তত্ত্বের আলোচ্য বিষয় হবে? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। কোন শব্দের শুরুতে যদি ধ্বনি, বর্ণ এবং অক্ষর যুক্ত থাকে, তাহলে সেটা কোন তত্ত্বের আলোচ্য বিষয় হবে? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় হবে। কিভাবে? দেখো, আমি যদি এখন তোমাদের বলি ধ্বনির পরিবর্তন, তাহলে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্বের। ধ্বনির সংযোগ বিন্যাস, বললাম কি? ধ্বনির সংযোগ বিন্যাস, ধ্বনির সংযোগ বিন্যাস, তাহলে এটা কোন তত্ত্বের আলোচ্য বিষয় হবে? ধ্বনি তত্ত্বের। তারপর আমি বললাম অক্ষর বিন্যাস কোন তত্ত্বের আলোচ্য বিষয় হবে? ধ্বনি তত্ত্বের। আমি বললাম বর্ণবিন্যাস কোন তত্ত্বের আলোচ্য বিষয় হবে? ধ্বনি তত্ত্বের। আমি বললাম বর্ণমালা, তাহলে কোন তত্ত্বের আলোচ্য বিষয় হবে? বিষয়টা কি বুঝতেছ? তাহলে লেখো, এখান থেকে কিন্তু মাস্ট একটা প্রশ্ন পরীক্ষার হলে থাকেই, পরীক্ষাতে কিন্তু থাকেই। সো এই প্রশ্নগুলো একটু মনে রাখার জন্য বা পারার জন্য হলে
সুন্দর করে মাথায় রাখতে হবে। তাহলে আবার আরো আরো কিন্তু অনেক আছে। এখন আমি যদি এখানে তোমাদের বলি যে ধ্বনির উচ্চারণ প্রণালী কোন তত্ত্বের আলোচ্য বিষয় হবে? ধ্বনি তত্ত্বেরই হবে, বুঝতেছো না? বললাম ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণ প্রণালী। তাহলে ধ্বনির উচ্চারণ প্রণালীও কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্বের। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে ধ্বনির তত্ত্ব এটা কিন্তু আসলে এই মানে ব্যাকরণের আলোচ্য বিষয়টা একটু কঠিন বিষয়। সবাই কিন্তু প্রথমের দিকে ব্যাকরণের আলোচ্য বিষয় পড়ায় না, কারণ ব্যাকরণের আলোচ্য বিষয়টা মনে হয় যে অনেক একটু কঠিন, তো তাহলে আরো আছে, অনেকগুলো আছে। তাহলে ধ্বনি তত্ত্বর এখানের মধ্যে তাহলে আমরা যদি এখন তোমাদের বলি যে বাংলা উচ্চারণের নিয়ম, আমরা উচ্চারণের নিয়ম পড়েছি না? উচ্চারণ ইন্টারমিডিয়েটে ছিল না? ইন্টারমিডিয়েটে ছিল বাংলা উচ্চারণ। আচ্ছা, উচ্চারণ বিষয়টা কিসের সাথে সাদৃশ্য? ধ্বনির সাথে না? উচ্চারণ যেগুলোই করি তাহলে সেটা ধ্বনির সাথে। লেখো বাংলা উচ্চারণ, বাংলা উচ্চারণ, উচ্চারণ বা উচ্চারণের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে এইগুলোর মধ্যে পরীক্ষার হলে কিভাবে আসে জানো প্রশ্ন? এখান থেকে প্রশ্নটা আসে, দেখো কিভাবে প্রশ্ন আসবে। মনে করো এখান থেকে তোমাকে এই ধ্বনির পরিবর্তনটা নিয়ে বলবে ধ্বনির পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। ওখানে অপশনগুলো থাকবে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, এরকম অপশনগুলো থাকবে। তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছ? তাহলে এইভাবে প্রশ্ন থাকবে ধ্বনিতত্ত্ব। তাহলে মাথায় রাখবা কোনো শব্দের শুরুতে যদি ধ্বনি অথবা বর্ণ অথবা অক্ষর যদি যুক্ত থাকে তাহলে সেটা কোন তত্ত্বের আলোচ্য বিষয় হবে? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে। সেগুলো কি কোন তত্ত্বের? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়াও আরো দুইটা আছে, এই দুইটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, মানে বেশিরভাগ পরীক্ষায় দেয়। এই দুইটা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সন্ধি। কি একটা? সন্ধি। আচ্ছা, সন্ধি বলতে কি বোঝায় জানো? মিলন। কিসের মিলন হয়? এটা ধ্বনির মিলন। সন্ধি মানে হচ্ছে মিলন। এই মিলনটা কিসের মিলন? ধ্বনির মিলন। তাহলে ধ্বনির মিলন যদি বলি তাহলে এটা অবশ্যই ধ্বনিতত্ত্বেরই হবে। তাহলে সন্ধিটাও ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি শব্দের অর্থ যেহেতু আমরা জানি মিলন, এই মিলনটা যেহেতু ধ্বনির সাথে ধ্বনির মিলন করে, এই ধ্বনির সাথে কিসের মিলন করে? ধ্বনির মিলন করে। ধ্বনির সাথে ধ্বনির মিলন যেহেতু করে, তাই ধ্বনির সাথে সাদৃশ্য থাকলে অবশ্যই সেটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে, তাই না? আচ্ছা, তারপরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে নত্ব, নত্ব এবং হচ্ছে সত্য বিধান, নত্ব এবং হচ্ছে সত্য বিধান। আচ্ছা বলো তো, দেখো তো নত্ব এবং হচ্ছে সত্য বিধান এটা কেন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো? কারণ নত্ব বিধান এবং সত্য বিধান সম্পূর্ণ উচ্চারণের উপর নির্ভর করে। উচ্চারণ বলতে আমি যদি তোমাকে এখন বললাম, ওই যে বলি না যে রি, বলি হচ্ছে রি, র, রফলা, রি কার, এদের পরে মূর্ধন্য হয়, এদের পরে মূর্ধন্য স হয়, তাহলে কি ওই বর্ণের উপর নির্ভর করতে হচ্ছে? এগুলো একটা কি বর্ণের উপর না? বর্ণের উপর নির্ভর করতে হচ্ছে মানে কি? আমরা বলেছি ধ্বনি, বর্ণ, অক্ষর, তাই না? তাহলে এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। মনে থাকবে কি? পরীক্ষার হলে কোনগুলো বেশি আসে জানো? পরীক্ষার হলে এই যে এই ধ্বনি সন্ধি, এই নত্যবিধান, সত্যবিধান, এই ধ্বনির উচ্চারণ প্রণালী, এই যে ধ্বনির পরিবর্তন, এগুলো মানে স্টার একটু দিয়ে দাও, স্টার দিয়ে দাও। এই যে এইটা, এই একটা স্টার দাও, এইটা একটা স্টার, এইটা স্টার, অক্ষর বিন্যাস, বাংলা উচ্চারণ, এই চারটা বেশি আসবে পরীক্ষায়। এই চারটা কি আসবে? বেশি আসবে। মাথায় থাকবে কি? ফোন দিয়েছে? মাথায় থাকবে? তাহলে বিরক্ত লাগতেছে অনেক।
এই যে অক্ষর বিন্যাস, তারপরে হচ্ছে ধ্বনির পরিবর্তন, বাংলা উচ্চারণের নিয়ম, এইগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। 1 নম্বর চলে গেল, বুঝছো? আচ্ছা, 2 নম্বরে আসবে এখন। আচ্ছা ঠিক আছে, দেখবো না কি পোস্ট করো। তারপরে বাক্যতত্ত্ব, 2 নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম। পরীক্ষার হলে আমি যখন অ্যাডমিশন দিয়েছি, জানো, আমি অ্যাডমিশন দেওয়ার ফলে, মানে অ্যাডমিশন দিয়েছি, সবাই তো জানে হচ্ছে মূল শব্দগুলো, তাই না? মূল শব্দগুলো, মানে অপর নামটা জানে না। এখন আমার এইখান থেকে একটা দিয়েছিল, এই রকম দিয়েছিল বাচ্য, বাচ্য বলছিল, বাচ্য ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কোন অংশে আলোচিত হয়, এরকম দিয়েছে। বাচ্য ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক নম্বরে দিয়েছিল ধ্বনিতত্ত্ব, ক নম্বরে দিয়েছে ধ্বনিতত্ত্ব, খ নম্বরে দিয়েছে অর্থতত্ত্ব, 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 গ নম্বরে দিয়েছে, গ নম্বরে দিয়েছে হচ্ছে ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব। গ নম্বরে দিয়েছে, আমরা লিখি, দিয়েছে শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব। আর 4 নম্বরে দিয়েছে পদক্রম। এখন এইরকম অপশন দিয়েছে, দেওয়ার ফলে বাচ্চা, আমার ওই এক বন্ধু বলতেছে, না এরা প্রশ্নটা ভুল করছে, মানে অপশনই দেয়নি, মানে বাক্য অপশন দেয়নি। তো বন্ধু আমি তো দেখলাম যে অপশনটা মানে ভুল দিছে, তাই আমি দাগাই নাই। বললাম যে মাইনাস মার্ক খেয়ে তো লাভ নাই, সেজন্য দাগালাম না। বললাম কেন দাগালা না? কয় অপশনই তো দেখলাম না, বাক্যতত্ত্ব অপশনই দেয়নি। তাহলে অপশন না দেয়নি, এটা কি ভুল হয়েছে? ভুল হয়নি, কারণ বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম। এই পদক্রম শব্দটা একটু মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছো? কারণ পরীক্ষার, আচ্ছা, অ্যাডমিশন পরীক্ষা নেওয়া হয় কি কারণে? অ্যাডমিশন পরীক্ষা নেওয়াই হয় কিন্তু বাদ দেওয়ার জন্য, স্টুডেন্টদের বাদ দেওয়ার জন্যই অ্যাডমিশন পরীক্ষাটা নেওয়া হয়। তাহলে নেওয়া হয় যেহেতু বাদ দেওয়ার জন্য, তাই তোমাকে তো চাইবে বাদ দিতে, সেই জন্য কিভাবে টিকতে হবে সেইগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এই বাচ্চটাও কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এখন আমরা বাক্যতত্ত্বটা মনে রাখবো কিভাবে, তাই না? মনে রাখবো এইভাবে, কোনো শব্দের শুরুতে যদি বাক্য যুক্ত থাকে, কোন শব্দের শুরুতে যদি বাক্য যুক্ত থাকে, সেটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কোন শব্দের শুরুতে যদি বাক্য যুক্ত থাকে, তাহলে সেটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হবে। কোন বাক্য যুক্ত যদি থাকে, তাহলে সেটা কোন তত্ত্বের আলোচ্য বিষয় হবে? সেটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হবে। লিখছ, কোন শব্দের শুরুতে যদি বাক্য যুক্ত থাকে, তাহলে সেটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হবে। আর এছাড়াও তোমাদের একটু যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো একটু মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণের মধ্যে 1 নম্বরে আমরা বললাম বাক্য সংকোচন। বাক্য সংকোচন মানে কি বলতো? ছোট করে। আচ্ছা, তাহলে বাক্য সংকোচনের অপর নাম কি, তোমরা যেটা বেশি পড়েছো? এক কথায় প্রকাশ। লেখো বাক্য সংকোচন, হ্যাঁ, বাক্য সংকোচন অথবা এক কথায় প্রকাশ। কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বাক্য সংকোচন এবং এক কথায় প্রকাশ। তারপরে লিখবা বাচ্য। বাচ্য, বাচ্য কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তারপরে লিখবা উক্তি। উক্তি, উক্তি কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
বাক্যতত্ত্ব। উক্তি কেন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়? কারণ উক্তি মানেই তো কথা, মানেই বাক্য, তাই না? আচ্ছা, তারপরে জ্যোতি, ছেদ বা বিরাম চিহ্ন। জ্যোতি অপর নাম ছেদ বা বিরাম, বিরাম চিহ্ন। জ্যোতি, ছেদ বা বিরাম চিহ্ন। লেখো বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ, বাচ্য, উক্তি, জ্যোতি, ছেদ, বিরাম চিহ্ন। জ্যোতি, ছেদ, বিরাম চিহ্ন, এরা হ্যাঁ স্টার দিয়ে দিচ্ছি, মানে এখানে যেগুলো লিখতেছি ইম্পর্টেন্ট সবগুলোই। বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম। আচ্ছা, তারপরে যদি 5 নাম্বার যদি দেয় পদ পরিবর্তন। পদ পরিবর্তন, তাহলে পদ পরিবর্তন কোন তত্ত্বের আলোচ্য বিষয় হবে? বাক্যতত্ত্বেরই আলোচ্য বিষয়। তাহলে লেখো এখানে বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ, বাচ্য, উক্তি, জ্যোতি, ছেদ, জ্যোতি, ছেদ, বিরাম চিহ্ন, তারপরে পদ পরিবর্তন। এইগুলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এগুলো কি? এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। মনে থাকবে? থাকবে তো? আচ্ছা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসে। আর করে পোস্ট করবা। আচ্ছা, তাহলে বাক্যতত্ত্ব বা পদক্রম, তাহলে এক কথায় প্রকাশ। ও আরেকটা হচ্ছে প্রবাদ প্রবচন। প্রবাদ প্রবচন, দেখো তো প্রবাদ, প্র মানেই পদ থেকে এসেছে, প্রবাদ প্রবচনটাও বাক্যতত্ত্বের, মানে এই যেখানে যেগুলো লিখে দিলাম এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে পাচ্ছি বাক্য সংকোচন অথবা এক কথায় প্রকাশ, 2 নম্বর পাচ্ছি বাচ্য, 3 নম্বর পাচ্ছি উক্তি, 4 নম্বর জ্যোতি, ছেদ, বিরাম চিহ্ন, 5 নম্বর পদ পরিবর্তন, 6 নম্বর প্রবাদ বাক্য। আচ্ছা দেখো, এক কথায় তুমি যদি বাক্য শব্দটা উল্লেখ পাও, দেখো বাক্য, বাক্য সংকোচন লিখতেই বাক্য আসে না? আসে। বাচ্য কথাটা কি? বাচ্য হয় কি? কথার ভঙ্গি, কথার ভঙ্গিগুলোই কি বাক্যের মধ্যে অন্তর্ভুক্ত না? আচ্ছা, উক্তিগুলো কি? এই কথা দ্বারাই তো উক্তিগুলো হয়, একটা প্রত্যক্ষ উক্তি, একটা পরোক্ষ উক্তি। আবার জ্যোতি, ছেদ বা বিরাম চিহ্ন, এইগুলো কথার মাঝেই তো, কথাকে সংক্ষিপ্ত করতে, সুন্দর করতেই তো এই জ্যোতি, ছেদ, বিরাম চিহ্নগুলো ব্যবহার করা হয়। তারপর পদ পরিবর্তন, যেহেতু বাক্যতত্ত্বের অপর নাম পদ, তাহলে পদ পরিবর্তনটাও কি বাক্যতত্ত্বের অন্তর্ভুক্ত। তারপর প্রবাদ প্রবচন, ওই যে বলে না যোগ বুঝে কোপ মারো আর কি, এরকম প্রবাদ যেমন আছে না, প্রবাদের মধ্যে আমরা বলছি ওই যে চকচক করলেই শোনা হয় না, ইডোম্যান ফ্রেজ যেগুলো, যাকে বলা হয় প্রবাদ প্রবচন। ওই যে আদা জল খেয়ে লাগা, তাই না? এগুলো কি তাহলে কি একটা মানুষের বাক্যকে প্রকাশ করে না? ভাব বাক্যকে কিন্তু প্রকাশ পায়। সেই জন্য এরা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। মনে থাকবে? থাকবে না? থাকবে। তারপরে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা আমরা শিখবো অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব, অর্থতত্ত্ব, অর্থতত্ত্ব। এই অর্থতত্ত্ব মানে লিখবা কোনো শব্দের শুরুতে যদি অর্থ যুক্ত থাকে, কোনো শব্দের শুরুতে যদি অর্থ যুক্ত থাকে সেটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হয়। কোনো শব্দের শুরুতে যদি অর্থটা যুক্ত থাকে সেটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হয়। কোনো শব্দের শুরুতে যদি অর্থটা যুক্ত থাকে সেটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হয়। কোনো শব্দের শুরুতে যদি অর্থ যুক্ত থাকে সেটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হয়। যে আর গুরুত্বপূর্ণ গুলো কোনগুলো? গুরুত্বপূর্ণ গুলো 1 নাম্বার যদি আমরা বলি,
বিপরীত শব্দ, বিপরীত শব্দ। আচ্ছা, বিপরীত শব্দটা অর্থ মানে কি? অর্থগুলো হচ্ছে না আকাশ বাতাস, আকাশ পাতাল, তারপরে জুনা কাঁচা, ছোট বড়, এগুলো কি একটার উপর অর্থের উপর নির্ভর করতেছে না? বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলো হচ্ছে কি পারিভাষিক শব্দ, এগুলো অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। হ্যাঁ, অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। যদিও এগুলো নিয়ে একটু মতবিরোধ আছে, কেউ কেউ অন্যটা বলে, কিন্তু এগুলো দিয়ে লিখতে পারো, সমস্যা নেই। বিপরীত শব্দ, তারপরে সমার্থক শব্দ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ, মুখ্যার্থ এবং গৌণার্থ। এর পাশেও লিখবে, এই পাশে লিখবা মুখ্যার্থ এবং হচ্ছে গৌণার্থ। মুখ্যার্থ ও গৌণার্থ, মুখ্যার্থ ও গৌণার্থ, এগুলো এই মুখ্যার্থ এবং হচ্ছে গৌণার্থ, এরা হচ্ছে ব্যক্তি এবং হচ্ছে বস্তুবাচক যেগুলো বোঝায়। যেমন অনেক সময় মুখ্যার্থ এবং গৌণার্থ যেগুলো বলে না, এগুলো হচ্ছে ব্যক্তি এবং বস্তুবাচক বোঝায়, ব্যক্তি এবং হচ্ছে বস্তুবাচক অর্থ দেয়। মুখ্যার্থ ও গৌণার্থ এরা হচ্ছে কি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। মুখ্যার্থ ও গৌণার্থ এরা কি মুখ্যার্থ এবং হচ্ছে গৌণার্থ, হ্যাঁ এরা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। মুখ্যার্থ এবং হচ্ছে এখানে কিন্তু স্পেলিংটা একটু মিস্টেক করলাম, হস্য দিয়েও মানে মুখ্যার্থ হয়, আবার ঔকার দিলেও হয়। মুখ্যার্থ মানে হস্য দিয়ে, এখন এটা লিখলা মানে এখন কিছু কিছু ব্যাকরণের নিয়মগুলো চেঞ্জ করছে। এই যে আমরা এরকম করে আগে নিঃশ্বাস শব্দটা লিখতাম না, নিঃশ্বাস এরকম, কিন্তু এখন নতুন অনুসারে ব্যাকরণের নিয়মগুলো করছে এরকম করে, নিঃশ্বাস এটা বাদ দিয়ে দিছে, নিঃশ্বাস। আগে যেমন লিখতাম হচ্ছে গরু এরকম, এখন লিখতে হয় গরু, হ্যাঁ গরু এরকম। আগে লিখতাম হচ্ছে ঈদ, এখন লেখা লাগে ঈদ, এগুলোই ঠিক, আগের গুলো বলুন। তাহলে মুখ্যার্থ ও গৌণার্থ এটা লিখে ফেলো, ওটা মানে হুসুকার দিয়ে দাও, মুখ্যার্থ। এইটা তাহলে অর্থতত্ত্ব গেল। হ্যাঁ, এখন অর্থতত্ত্বের ইংরেজি নাম কি বলো তো? অর্থতত্ত্বের ইংরেজি সেমেন্টিক্স। এরে ভাই সেটা আর বলো না, কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আর বৃষ্টি আসা শুরু করছে। হ্যাঁ, আমি এমনি কথা বলতেছি ভাইয়ের সাথে, ভাই বললো এমনি জিজ্ঞেস করে আমি কই থাকি, ভাই বললো প্রতিদিন আছে নাকি? আছে, সম্মত আছে। আচ্ছা, এখন তাহলে পরবর্তীতে আমরা যাচ্ছি 4 নম্বরে। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 4 নম্বরেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাকে বলা হয় শব্দ, অপর নাম বলা হয় রূপতত্ত্ব। শব্দতত্ত্ব, অপর নাম বলা হয় রূপতত্ত্ব। শব্দতত্ত্বর অপর নাম বলা হয় কি? রূপতত্ত্ব। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। এই যে এটা মনে রাখার উপায়ের জন্য এখন যে পূর্বে যে 3টে আলোচনা করলাম, কি করলাম? পূর্বে যে আলোচনা করলাম না, ধ্বনি, শব্দ, অর্থ, মানে ধ্বনি, বাক্য আর অর্থগুলো আলোচনা করলাম। এই 3টে যে আলোচনা করলাম না, এই 3টে বাদ দিয়ে, অর্থাৎ পূর্বের 3টে বাদ দিয়ে যতগুলো আছে
বেশিরভাগই হচ্ছে শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। মানে সবচেয়ে, তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে কোন তত্ত্বে সবচেয়ে বেশি আলোচনা করা হয়? শব্দ বা রূপতত্ত্বে আলোচনা করা। বুঝতে পেরেছো কি? আমি ওগুলো লিখে দিচ্ছি, কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো লিখে দিচ্ছি, পরীক্ষার হলে যেগুলো আসে সেগুলো লিখে দিচ্ছি। তাহলে এইভাবে লিখবে, সংজ্ঞা লেখো, যে লেখো এইভাবে, ধ্বনি লেখো হচ্ছে ধ্বনি, ধ্বনি, বাক্য, অর্থ, অর্থতত্ত্ব। ধ্বনি, বাক্য, অর্থতত্ত্ব বাদে যেগুলো বাকি আছে, ধ্বনি অর্থ বাদে যেগুলো বাকি আছে সেগুলোই শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি, বাক্য, অর্থতত্ত্ব বাদে, ধ্বনি, বাক্য, অর্থতত্ত্ব বাদে যেগুলো বাকি আছে সেগুলোই কোন তত্ত্ব? শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়, সেগুলোই শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি, বাক্য, অর্থ বাদে যেগুলো আলোচ্য বাকি আছে সেগুলোই শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। 1 নাম্বার এখানে আসি, যদি বলা হয় সমাস, সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সমাস, সমাস, উপসর্গ, সমাস, উপসর্গ, অনুসর্গ, অনুসর্গ, সমাস, অনুসর্গ, উপসর্গ, তারপরে হচ্ছে প্রত্যয়, প্রত্যয়, তারপরে হচ্ছে বিভক্তি, বিভক্তি পরে আসে, তারপরে হচ্ছে দেখো সমাস, অনুসর্গ, বিভক্তি, তারপরে ক্রিয়ার কাল ও পুরুষ, ক্রিয়ার কাল ও পুরুষ, ক্রিয়ার কাল ও পুরুষ, মানে যতগুলো বাকি আছে ওই তিনটে যেগুলো নাম বললে, যতগুলো বাকি আছে সবগুলো হচ্ছে শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে সমাস, অনুসর্গ, অনুসর্গ, তারপরে হচ্ছে প্রত্যয়, ক্রিয়ার কাল ও পুরুষ, মানে যতগুলো বাকি আছে সবগুলোই হচ্ছে শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। সবগুলোই কি? শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তারপরে যেমন আরো যেমন এখানে যেমন আসবে, ধরো যে যদি বলা হয় যে, আরো যদি বলি কিছু যদি লিখে দেই, যে শুধু যদি বললো লিঙ্গ, বললো হচ্ছে পুরুষ, লিঙ্গ, পুরুষ, তারপরে লিঙ্গ বলতে কি বোঝায়? এই যে নর ও নারীবাচক শব্দ, নর নারী, নর নারীবাচক শব্দ, অর্থাৎ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। তারপরে যেহেতু অপর নাম শব্দ আছে, তাই যদি বলা হয় শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সেগুলো হচ্ছে শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থাৎ ওই তিনটা বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলোই হচ্ছে শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। সেগুলোই কি? শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বুঝতে পেরেছ? আচ্ছা, হ্যাঁ, শেষ মোটামুটি এগুলো। তারপরে আমি যদি এখন এখানে বলি যে প্রকৃতি প্রত্যয় কোন তত্ত্বের আলোচ্য বিষয়? প্রকৃতি প্রত্যয়টাও কিন্তু শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়, তাই না? তাহলে এগুলো হচ্ছে শব্দ বা রূপ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো আছে ওই তিনটা বাদ দিয়ে এইগুলো তত্ত্বের আলোচ্য বিষয়। মানে থাকবে? আচ্ছা, শেষ না, আর ওই যে দুইটি এক্সট্রা যে দুইটা আছে, ছন্দ এবং অলংকার তত্ত্ব, আর একটা হচ্ছে অভিধান তত্ত্ব। হ্যাঁ, একবার রিভিশন দিয়ে দিব। আচ্ছা, তারপরে দেখো, তারপরে আমরা 5 নম্বরে যেটা পাইছি এক্সট্রা অতিরিক্ত, যেটা পাইছি ছন্দ, ছন্দ অপর নাম অলংকার, এরকমও অলংকার হয়, এরকমও অলংকার হয়, অলংকার, ছন্দ, অলংকার তত্ত্ব। এই ছন্দ আছে, ছন্দগুলো এই যে মাত্রাবৃত্ত ছন্দ, গদ্য ছন্দ, পদ্য ছন্দ,
তাহলে ছন্দগুলো নিয়ে যাই আলোচনা করবে, তাহলে কি অবশ্যই সেটা ছন্দতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, এটা হচ্ছে ছন্দ নিয়ে আলোচনা করে, লিখে দাও, ছন্দ নিয়ে আলোচনা করে। ছন্দ নিয়ে আলোচনা করে যে তত্ত্ব তাকে বলা হয় ছন্দ বা অলংকার তত্ত্ব। ছন্দ নিয়ে যে আলোচনা করে তাকে বলা হয় ছন্দ বা অলংকার তত্ত্ব। ছন্দ নিয়ে যে আলোচনা করে তাকে বলা হয় ছন্দ বা অলংকার তত্ত্ব। আর এরপরে যেটা আসে অভিধান তত্ত্ব, অভিধান তত্ত্ব, ছন্দ বা অলংকার তত্ত্ব, আর একটা শেষে আসছে হচ্ছে কি অভিধান তত্ত্ব। অভিধান তত্ত্ব, এই অভিধান তত্ত্ব এই অভিধান তত্ত্বর ইংরেজি নাম হচ্ছে লেক্সিকোগ্রাফি। এটা একটু এটা বেশি আসে, লিখে ফেলে দিতে। অভিধান তত্ত্বের ইংরেজি নাম লেক্সিকোগ্রাফি। অর্থাৎ এইগুলো ব্যাকরণের উচ্চতর পর্যায়ে নিয়ে যারা আলোচনা করে, এটা একটু লিখে নিবা, ব্যাকরণের উচ্চতর পর্যায়, ব্যাকরণের উচ্চতর পর্যায় নিয়ে আলোচনা করে যে। আচ্ছা, অভিধান ডিকশনারি নিয়ে আলোচনা কে করবে? অভিধান তত্ত্ব। আর ডিকশনারিতে কি থাকে? উচ্চতর ভাষাগুলো থাকে না, উচ্চতর ভাষাগুলো। তাহলে লেখো ব্যাকরণের উচ্চতর পর্যায় বা উচ্চতর ভাষা নিয়ে যে আলোচনা করে তাকে বলা হয় অভিধান তত্ত্ব। ব্যাকরণের উচ্চতর পর্যায় বা উচ্চতর ভাষা নিয়ে যে আলোচনা করে তাকেই বলা হয় অভিধান তত্ত্ব। ব্যাকরণের উচ্চতর পর্যায় বা উচ্চতর ভাষা নিয়ে যে আলোচনা করা হয় তাকেই বলা হয় অভিধান তত্ত্ব। ব্যাকরণের উচ্চতর পর্যায় বা উচ্চতর ভাষা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কি অভিধান তত্ত্ব। বুঝতে পেরেছ এতটুকু? ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে দুইটার মধ্যে মানে নতুন বই ও নেতে দুইটা পরিবর্তন হয়েছে। নতুন বই, এই নতুন বই আর হচ্ছে পুরাতন বইয়ের মধ্যে, নতুন বই এবং হচ্ছে পুরাতন বইয়ের মধ্যে দুইটা পরিবর্তন হয়েছে। এই দুইটা কি কি? একটা হচ্ছে বাগধারা। সচরাচর তোমরা যদি এখন বললাম বাগধারা কোন তত্ত্বে আলোচিত হয়, কি বলবো বলো তো? বাগধারা, বাক্যতত্ত্ব আছে না, বাঘ আছে না, বাগধারা কি? তাহলে বাক্যতত্ত্বের পুরাতন বইতে এই বাগধারাটা বাক্যতত্ত্বের মধ্যে ছিল। কোন তত্ত্বের মধ্যে ছিল? বাক্যতত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, বাগধারা, আমি তোমাকে যদি বলি যে আকাশ ভেঙে পড়া, আকাশ ভেঙে পড়া, এই আকাশ ভেঙে পড়া মানে এটা কি অসম্ভব বিষয় হয়ে যাচ্ছে না? আকাশ কোনোদিন কি ভেঙে পড়বে? তাহলে অসম্ভব বিষয়। আচ্ছা, ব্যাঙের সর্দি অসম্ভব বিষয় না? ব্যাঙের কি সর্দি লাগে? লাগে না। তারপরে মানে এগুলো কিসের উপর তাহলে নির্ভর করতেছে? অর্থের উপর যাচ্ছে না, অর্থের উপর। সেই জন্য ওই বিশ্লেষণে নতুন বই অনুযায়ী এই বাগধারাটা এখন নতুন বইতে দিয়েছে অর্থতত্ত্ব। বাগধারা লেখক পুরাতন বইতে ছিল বাক্যতত্ত্বে, নতুন বই অনুসারে হয়েছে অর্থতত্ত্বে। বাগধারাটা পুরাতন বই ছিল হচ্ছে বাক্যতত্ত্বে আর নতুন বইতে দিয়ে দিয়েছে অর্থতত্ত্বে। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার গেল। 2 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে কারক। কারকটা তোমাদের সাধারণ মতে কোন তত্ত্বের আলোচ্য বিষয় হয়? ধ্বনি, অর্থ, বাক্য আছে কি? কারকের নাম বলছে কি? বলিনি। তাহলে কোন তত্ত্বে হয়? সচরাচর শব্দ বা রূপ তত্ত্বে। তাহলে কারকটা আগে ছিল হচ্ছে শব্দ বা রূপ তত্ত্বের মধ্যে, শব্দ বা রূপ তত্ত্বের মধ্যে আগে ছিল, কিন্তু এখন নতুন ব্যাকরণে এসে বলছে না, এটা শব্দ বা রূপ তত্ত্বের মধ্যে না, এটা কোন তত্ত্বে? কারক, এটা হচ্ছে বাক্য তত্ত্বের মধ্যে। কোন তত্ত্বের মধ্যে? বাক্য তত্ত্বের মধ্যে। কেন? তাদের যুক্তি কেন বাক্য তত্ত্বের মধ্যে আসলো? কারণ
কারক মানেই কি? কারক একটা সম্পর্কের নাম। কারক কিসের কাজ করে? কারক মানেই, কারকের সংজ্ঞা হচ্ছে এরকম, বাক্যস্থিত বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের। তাহলে প্রথমে কি আমরা লিখছি? বাক্য লিখতেছি না, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। যেহেতু বাক্যর সাথে সাদৃশ্য করতে হচ্ছে, তাই নতুন বই অনুসারে ওরা দিয়েছে যে এটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে এখন নতুন বই অনুসারে এইগুলো দিয়ে দিব আর কি। নতুন বই অনুসারেই যদি মনে করো এই দুইটা অপশনে দেয়, মানে এখন প্রশ্ন করে, তাহলে ওই উত্তর নেওয়ার জন্যই, নতুন বই অনুসারে নেওয়ার জন্যই এটা দিয়ে দিয়েছি। বুঝছো? তাহলে এটা আলোচ্য বিষয় গেল। আবার একটু রিভিশন দিব। আচ্ছা, আবার তাহলে একটু রিভিশন দিয়ে দেই। না, এই যে ধ্বনিতত্ত্ব থেকে শুরু করবো না প্রথম থেকে? প্রথম থেকে আলোচ্য বিষয় থেকে দিব, এখান থেকে থাক। দেখো, ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা জানি, আবার একটু রিভিশনটা দিয়ে দিই যাতে তাদের পড়াটা হয়ে যায়। ব্যাকরণের আলোচ্য বিষয় অর্থাৎ প্রত্যেকটা ভাষারই চারটা অংশ আছে। কয়টা অংশ আছে? চারটা অংশ আছে। ঠিক তেমনি ভাবে ব্যাকরণেরও চারটা অংশ। এই চারটা অংশ মনে রাখার উপায়, মাথায় রাখবা, কোনো মানুষ অপরাধ করলে সেই অপরাধটাই বেশি মনে থাকে। তাহলে ব্যাকরণও অপরাধ করেছে, এই অপরাধের অ থেকেই অর্থতত্ত্ব, প থেকেই পদক্রম, র থেকেই রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, আর দ থেকেই ধ্বনিতত্ত্ব। তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? চারটি। ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। ভাষার মূল অংশ কয়টি? চারটি। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে আসলো এছাড়াও ওই চারটা বাদ দিয়েও ব্যাকরণের আলোচ্য বিষয় আছে দুইটি, সেটা ছন্দ এবং অলংকার তত্ত্ব, আর একটা হচ্ছে অভিধান তত্ত্ব। তারপরে আসবে, এখন এক নম্বরে আমরা আলোচনা করলাম ধ্বনি তত্ত্ব। যে সকল শব্দে বা কোনো শব্দের শুরুতে যদি ধ্বনি, বর্ণ এবং অক্ষর যুক্ত থাকে, কোনো শব্দ লিখতে গেলে, কোনো শব্দ বলতে গেলে, কোনো শব্দ মানে পরীক্ষার হলে থাকলে, শব্দের শুরুতেই যদি ধ্বনি, বর্ণ এবং অক্ষর থাকে, তাহলে সেটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বের ইংরেজি নাম কি? ফোনোলজি। ধ্বনিতত্ত্বের ইংরেজি নাম ফোনোলজি। এক নম্বরে ধ্বনির পরিবর্তন, শব্দের শুরুতেই ধ্বনি আছে, তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আমি বললাম ধ্বনির সংযোগ বিন্যাস, কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আমি বললাম অক্ষর বিন্যাস, শব্দের শুরুতেই অক্ষর আছে। আমি বললাম বর্ণ বিন্যাস, শব্দের শুরুতেই বর্ণ আছে। আমি বললাম বর্ণমালা, শব্দের শুরুতেই বর্ণ আছে। আমি বললাম ধ্বনির উচ্চারণ প্রণালী, শব্দের শুরুতেই ধ্বনি আছে। আমি বললাম বাংলা উচ্চারণের নিয়ম, উচ্চারণ শব্দটা আছে, তাই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আমি বললাম সন্ধি, সন্ধি শব্দের অর্থ যেহেতু মিলন, কিসের মিলন? ধ্বনির মিলন। এক বা একের অধিক ধ্বনির মিলনকেই সন্ধি বলে, তাই সন্ধি যেহেতু ধ্বনির সাথে ধ্বনির সম্পর্ক করতেছে, তাই সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়াও আসলাম নত্যবিধান এবং সত্যবিধান। নত্য এবং সত্যবিধান কেন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? কারণ নত্যবিধান, সত্যবিধান গুলো বর্ণের উপর নির্ভরশীল। কারণ আমরা জানি কোন শব্দে যদি র, কোন শব্দে যদি রিকার, কোন শব্দে যদি র ফলা, কোন শব্দে যদি ক্রিয়, এইগুলো থাকে, অর্থাৎ তাহলে এগুলো কি প্রত্যেকটা এক একটা কি বর্ণ না? বর্ণের উপরে যেহেতু নির্ভর করতে হচ্ছে, তাই এটি হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে আমরা পরবর্তীতে আসলাম বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম। কোন শব্দের শুরুতে যদি বাক্য যুক্ত থাকে, সেটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্য সংকোচন, বাক্য আছে, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এক কথায় প্রকাশ, মানে কি? বাক্য সংকোচনের অপর নামই এক কথায় প্রকাশ। যেহেতু এক কথায় প্রকাশ মানেই একটা বাক্য, সেটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়া আসলাম বাচ্য। বাচ্য যে শব্দটা মানে মানুষের কথার ভঙ্গি, তাহলে ভঙ্গিগুলো যেহেতু কথা হচ্ছে, তাহলে একটা মানুষের ভাব প্রকাশ পাচ্ছে, বাচ্যটাও বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তারপরে উক্তি, উক্তি মানেও তো কথা, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। জ্যোতি, ছেদ, বিরাম চিহ্ন, যেহেতু মানুষের কথাকে মানে থামতে হয়। জ্যোতি, ছেদ বা বিরাম চিহ্ন বলতে কি বোঝায়? কোনো কথাকে কম থামতে হয়, কম থামতে হয়, অর্থাৎ সহজ কথায় কোনো কথাকে শ্রুতি মধুরতা আনতে ওই দাড়ি, কলন, কোলন ড্যাশ এগুলো ব্যবহার করা কি? জ্যোতিষের বিরাম।
তাই এগুলো একটা বাক্যর সাথে সাদৃশ্য বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যতত্ত্বের অপর নাম যেহেতু পদ, তাই এটা পদ পরিবর্তন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়া প্রবাদ প্রবচন, এটাও বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বুঝতে পেরেছ? তারপরে আসলাম অর্থতত্ত্ব। এই অর্থতত্ত্ব যেহেতু অর্থের উপর নির্ভর করে, তাই অর্থযুক্ত থাকলে সেটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এরকম বিপরীত শব্দ অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, সমার্থক শব্দ অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, পারিভাষিক শব্দ অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আর এছাড়াও মুখ্যার্থ এবং হচ্ছে গৌণার্থ। এই মুখ্যার্থ মানে কোনো বস্তুবাচক কোনো জিনিস, তাকে বলা হয় মুখ্যার্থ। আর গৌণার্থ মানে ব্যক্তিবাচক যেগুলো বোঝায়, সেগুলোকে বলা হয় গৌণার্থ। তাহলে এটাও অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়া আছে শব্দ বা রূপতত্ত্ব। আমরা জানি এই তিনটা, যে পূর্বে যে তিনটা পড়ে আসলাম, ওই তিনটা বাদ দিয়ে যতগুলো আছে সেগুলোই শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এখানে বললাম সমাস, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, আমরা বললাম বচন, শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। আমরা বললাম ক্রিয়ার কাল ও পুরুষ, শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। লিঙ্গ বা পুরুষ, শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। নর ও নারীবাচক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, সবগুলোই শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দের রূপান্তর, সেটাও শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়াও প্রকৃতি প্রত্যয় শব্দের বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে থাকলো ছন্দ এবং অলংকার তত্ত্ব, যেগুলো ছন্দ নিয়ে আলোচনা করে। ব্যাকরণের ছন্দ, আমরা বলি ছন্দ তিন প্রকার: একটা স্বর ছন্দ, একটা মাত্রাবৃত্ত ছন্দ, একটা অক্ষরবৃত্ত ছন্দ। এই ছন্দ, এছাড়াও ছন্দ আছে গদ্য ছন্দ, আছে মানে অমিত্রাক্ষর ছন্দ। মানে ছন্দ নিয়ে যেগুলো, বা ছন্দ বা অলংকার নিয়ে যেগুলো আলোচনা করে, অর্থাৎ ছড়া বা কবিতায় বা মানুষের ওই যে কবিদের লেখনীতে যেগুলো প্রকাশ পায়, সেগুলো হচ্ছে ছন্দ বা অলংকার তত্ত্ব। আর এছাড়া আছে অভিধান তত্ত্ব। অভিধান মানেই যেহেতু ডিকশনারি, তাই অভিধান মানে উচ্চতর ভাষা নিয়ে যারা আলোচনা করে, সেটাই অভিধান তত্ত্বের আলোচ্য বিষয়। বুঝতে পেরেছ? আচ্ছা, এটা গেল আমাদের ব্যাকরণের আলোচ্য বিষয়। এখন আমরা একটু আলোচনা করব এই ব্যাকরণের উৎপত্তির ইতিহাস। ব্যাকরণের উৎপত্তির ইতিহাস। ব্যাকরণের উৎপত্তির ইতিহাস শিরোনাম দাও, বাংলা ব্যাকরণের উৎপত্তির ইতিহাস। বাংলা ব্যাকরণের উৎপত্তির ইতিহাস। শিরোনাম দিবা কি? শিরোনাম দিবা ব্যাকরণের উৎপত্তির ইতিহাস। এই উৎপত্তির ইতিহাস তোমাদের আমি শর্টকাট টেকনিক দিয়ে একটু শিখাই দেই, তাহলে তোমাদের দরদে সবসময় মনে থাকবে। ও আরেকটা বিষয়ে একটা কি যেন তথ্য, যেহেতু আলোচ্য বিষয়টা করলাম, এই কথাটা আমি পূর্বেও লিখে দিয়েছিলাম। ব্যাকরণের উৎপত্তির ইতিহাসের আগেই বলা দরকার ছিল, তারপরে যেহেতু আমি বলে দিয়েছি, তারপরে একটু আমি বলে দিচ্ছি আর কি। বাংলা, ইংরেজিতে লিখে দিয়েছিলাম বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ, ব্যাকরণের ইংরেজি কি বলতো? গ্রামার। লেখো, এই গ্রামার একটি হচ্ছে, যদি বলা হয় গ্রামারকে গ্রিক শব্দে এই গ্রামারকে বলা হয় অর্থশাস্ত্র। লেখো, গ্রামারকে গ্রিক শব্দে বলা হয় অর্থশাস্ত্র। গ্রামার শব্দটাকে মানে গ্রিক ভাষায়, এখানে গ্রিক শব্দ না লিখে লেখো গ্রিক ভাষায় বলা হয় অর্থশাস্ত্র। গ্রামারকে গ্রিক ভাষায় বলা হয় অর্থশাস্ত্র। লেখো, বাংলা গ্রামার শব্দটা সহ বাংলা গ্রামার শব্দটা সহ এই ব্যাকরণে আর যত বিষয় আছে, যত ভাগ আছে, যতগুলো অধ্যায় আছে, যতগুলো টপিকস আছে,
যতগুলো টপিকস আছে, যতগুলো শ্রেণীবিন্যাস আছে, যতগুলো ক্লাসিফিকেশন আছে, তার সবগুলোই যেহেতু একটা নাম বোঝাচ্ছে, তার সবগুলোকেই বলা হয় বিশেষ্য। তার সবগুলোকেই কি বলা হয়? বিশেষ্য পদ। লেখো বাংলা ব্যাকরণ শব্দটা সহ ব্যাকরণে আর যত বিষয়, অধ্যায় বা ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস, টপিকসের নাম আছে তার সবগুলোই হচ্ছে কি? বিশেষ্য পদ। তার সবগুলোই কি? সবগুলোই হচ্ছে বিশেষ্য পদ। তার সবগুলোই বিশেষ্য পদ। লেখো ব্যাকরণ শব্দটা সহ ব্যাকরণের আর যত বিষয় আছে, যত ভাগ আছে, যত অধ্যায় আছে, যত টপিকসের নাম আছে, যতগুলো আছে সবগুলোই কি? বিশেষ্য পদ। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি, আমরা এখানে লিখেছিলাম এই যে এই সমাসটা একটা কি নাম বোঝাচ্ছে না? তাহলে এই নামটা হলে কি হবে? এটা বিশেষ্য পদ। কোনো কিছুর নামকে কি বলা হয়? বিশেষ্য বলা হয়। আচ্ছা, আমি যদি বললাম সন্ধিটা কি হবে? বিশেষ্য পদ। বুঝতে পেরেছো কি? আচ্ছা, এখন এই সন্ধিকে যদি আমি ভাগ করে ফেলি, সন্ধি সাধারণত ধরো যে দুই প্রকার হয়, একটা বাংলা সন্ধি, একটা বিসর্গ সন্ধি। সরি, একটা বাংলা আচ্ছা, ওই যে বাংলা বিসর্গ আর হচ্ছে তৎসম সন্ধি, ওগুলো আমরা পরে আসে। এই সন্ধি সাধারণত আমরা বললাম যে একটা স্বরসন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি। স্বর শব্দটার একটা নাম বোঝাচ্ছে, আবার বিসর্গও একটা কি নাম বোঝাচ্ছে, ব্যঞ্জন সন্ধি একটা নাম বোঝাচ্ছে না? তাহলে যেগুলো যেহেতু বলেছি ব্লক, শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন, যাই বলে সেটাই কি হবে? বিশেষ্য পদ হবে। বুঝতে পেরেছো কি? তাহলে আমি যদি বললাম ব্যাকরণ একটা কি? বিশেষ্য পদ। বুঝছো? আচ্ছা, আবার এখানে ব্র্যাকেট দেওয়ার এই কথাটাই আবার লিখবা, একটু স্পেস, মানে এই পেজটা ফাঁকা রাখো, তিনটা কথা এইভাবে লিখবা। এই যে ব্যাকরণ শব্দটা সহ ব্যাকরণে আর যত বিষয়, অধ্যায় বা ক্লাসিফিকেশন আছে তার সবগুলোই হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। কি এগুলো? সংস্কৃত অথবা অপর নাম তৎসম। সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। লেখো তৎসম ভাষার শব্দ। তুমি পুরোটা যদি লিখে পারো, মানে বারাসায় গিয়ে লিখো। এখন খালি এইখানে ওই যে ব্র্যাকেট দিয়ে লিখে নাও, যেখানে প্রথমটা লিখেছো ব্র্যাকেট দিয়ে লেখো, এইগুলোই সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। কারণ এই ব্যাকরণটা এসেছে কোথা থেকে? ব্যাকরণের রীতিগুলোই এসেছে সংস্কৃত থেকে। কোথা থেকে এসেছে? ব্যাকরণের রীতিগুলো এসেছে সংস্কৃত থেকে। আচ্ছা, এখন মনে করো গোল্ড কালার কোনগুলো? এটাই হচ্ছে ধরো গোল্ড কালার। আমরা মনে করো ধরো এইটা ধরো আমরা হচ্ছে গোল্ড কালার দিয়ে দিলাম। এটা একটা ধরো গোল্ড। এটা কিসের? এটা হচ্ছে ডায়মন্ড। বুঝছো? এটা হচ্ছে গোল্ড বললাম। আচ্ছা, এই গোল্ডটা যদি আমরা বলি, একে যদি আমি ভাঙ্গি, গোল্ডকে, স্বর্ণকে যদি ভাঙ্গি, তাহলে কি হবে? ও স্বর্ণই তো থাকবে নাকি? স্বর্ণকে যদি আমি ভাঙ্গি তাহলে কি ও স্বর্ণই থাকবে না? স্বর্ণকেই থাকবে। আমি একটা হচ্ছে, এটা হচ্ছে ধরো একটা গ্লাস, এই গ্লাসকে যদি আমি ভাঙ্গি তাহলে কি ওই গ্লাসই কাঁচের জিনিস থাকলে কাঁচই থাকবে না? কাঁচই তো থাকবে। ঠিক তেমনি ভাবে এ হচ্ছে সংস্কৃত থেকে এসেছে। এই সংস্কৃত শব্দকে যদি আমি ভেঙেও ফেলি তারপরও কিন্তু সংস্কৃতই থাকবে, তাই কি না? তো ঠিক তেমনি ভাবে ব্যাকরণ শব্দটাই যেহেতু এসেছে সংস্কৃত থেকে, তাহলে ব্যাকরণের যতগুলো আছে ওর বিষয়ে যতগুলো ইনক্লুড আছে সবগুলোই সংস্কৃত ভাষা থেকে আগত। বুঝতে পেরেছ? তাহলে লেখো, তাহলে লিখবা যে তৎসম। সংস্কৃতের অপর নাম হচ্ছে তৎসম। লেখো ব্যাকরণের যা কিছু আছে, লেখো ব্যাকরণের রীতি এসেছে, এই ব্যাকরণের রীতি এসেছে সংস্কৃত বা তৎসম থেকে। সংস্কৃত বা তৎসম থেকে ব্যাকরণের রীতি এসেছে সংস্কৃত বা তৎসম থেকে। তাহলে ব্যাকরণের রীতি
ব্যাকরণের রীতি নিয়মই এসেছে সংস্কৃত থেকে। ব্যাকরণের রীতি বা নিয়মই এসেছে সংস্কৃত থেকে। ব্যাকরণের রীতি বা নিয়ম এসেছে কোথা থেকে? সংস্কৃত থেকে। বুঝতে পেরেছো কি? আচ্ছা, তারপরে আবার এই শব্দটাই মানে একটা পাইছি বিশেষ্য পদ, একটা পাইছি সংস্কৃত ভাষার শব্দ। 3 নম্বরে আমরা পাবো প্রত্যয় সাধিত। কি? প্রত্যয় সাধিত শব্দ, প্রত্যয় সাধিত শব্দ। তাহলে এখন যদি আমি তোমাকে বলি ব্যাকরণ শব্দটা কি সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ। সন্ধি শব্দটা কি সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ। অর্থাৎ এই ব্যাকরণের বিষয়ে যত কিছু আছে সবগুলোই কি? প্রত্যয় সাধিত শব্দ। এই প্রত্যয়ের মধ্যে যদি আবার ব্যাকরণের যদি ভাগ বলে, যদি বলা হয় প্রত্যয় সাধিতর মধ্যে আবার কোনটা? প্রত্যয় 2 প্রকার আছে না? কৃত প্রত্যয়ের একটা প্রকৃত প্রত্যয়, একটা কৃত প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। এই প্রত্যয়ের মধ্যে ওইখানে লিখবো হচ্ছে কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়। বিষয়টা বুঝতেছো না? আচ্ছা, এটা বলতেছে, আগে লিখে ফেলো। আগে লিখে ফেলো, তারপরে দেখায় দিচ্ছি। প্রত্যয় সাধিত শব্দ। হ্যাঁ, মানে ওটা হচ্ছে প্রত্যয় 2 প্রকার আর কি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, তোমাদের আমি আরেকটা লেখাতে কিন্তু পড়াতে গেলে একটা শিরোনাম দিতে চাইলাম যে কি জানি না তাই জানি না, তাই জানি না। কি জানি না তাই জানি না। এই কি জানি না মানে হচ্ছে তাই জানি না, মানে এই দেখো এই ভাষা, এই ভাষাকে আমরা যদি বলি তাহলে এরকম হয় কি, এই ভাষা শব্দটা, আচ্ছা ব্যাকরণ যেহেতু পড়াচ্ছে, প্রথম হচ্ছে ব্যাকরণ। এই ব্যাকরণ শব্দটা কোন ভাষার শব্দ বলো তো? সংস্কৃত ভাষার শব্দ বা তৎসম ভাষার শব্দ না? তৎসম ভাষার শব্দ। তাহলে এই ব্যাকরণ শব্দকে আমরা যদি ভাঙি তাহলে কি কি পাই? বি প্লাস আ কি প্লাস অন পড়ি না? এবার পাই হচ্ছে বি প্লাস আ কি প্লাস অন, এটাই পাই না? বি প্লাস আ কি প্লাস অন। তাহলে এইরকম যখন আমরা লিখি, এই যে একটা ধাতু চিহ্ন দিতে হচ্ছে না? এইটা ধাতু চিহ্ন, মানে এই যে এই শব্দগুলো আমাদের এই ক্রিয়েটিগুলো, এগুলো কোথা থেকে এসেছে? সংস্কৃত থেকে এসেছে। এই সংস্কৃতের মধ্যে কোনো শব্দে যদি ধাতু চিহ্ন দেখো, ওটা ওই প্রত্যয়ের, ওটা হয় কৃত প্রত্যয়, মানে ক্রিয়া। অর্থাৎ এই ধাতু মানে এই ক্রি, মানে এটা একটা ক্রিয়া বোঝাচ্ছে। হ্যাঁ, কৃত প্রত্যয়, ধাতু চিহ্ন থাকলে সেটা হয় কৃত প্রত্যয়। ওরা আমরা প্রত্যয় যখন পড়াবো এই প্রত্যয় নিয়ে আলোচনা করে দেবো। অর্থাৎ প্রত্যয় হচ্ছে 2 প্রকার, একটা হয় কৃত প্রত্যয়, একটা কৃত প্রত্যয় হয়, আর একটা হয় তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় হয় আর একটা হয় কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। যেগুলো কাজ করা বোঝায়, কি বোঝায়? যে সকল শব্দ দ্বারা কাজ করা বোঝায় সেটা হয় কৃত প্রত্যয়, আর যারা নাম বোঝায় সেগুলো হয় কি? তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ যে সকল শব্দরা আমরা বেশি ইউজ করি, বেশি আমরা যেগুলো ব্যবহার করি, সেটা হয় হচ্ছে তদ্ধিত প্রত্যয়। যেমন আমি তোমাদের বললাম যে, তোমরাই বলছো, ধরো এটা বললাম যে এনে কি বলছে বলো তো? পাগলামি। এই পাগলামি শব্দটা, পাগল প্লাস কি আছে? আমি না, পাগল কিন্তু তুমি। এই পাগল শব্দটা মূল শব্দ, এটা আমরা সচরাচর ইউজ করি না? ইউজ করি। আর আমি তোমাকে বললাম তোমাকে হচ্ছে পড়তে হবে, এই পর শব্দের মূল শব্দ কি বলতো? পর। মানে আমি বললাম পড়া লাগবে, এই পড়া শব্দের মূল শব্দ কিন্তু হচ্ছে পর, তাই না? এই পর, পর দ্বারা কি এটা কাজ করা বোঝাচ্ছে না? আর পাগল শব্দ দ্বারা কি কাজ করা বোঝায়? বোঝায় না। মানে এগুলো পরে যাব। কৃত প্রত্যয় যেগুলো মানে কাজ করা বোঝাবে, আর তদ্ধিত প্রত্যয় মানে যেগুলো নাম শব্দগুলো বোঝাবে। বুঝছো?
আচ্ছা, এগুলো আমরা কি জানি না, তাই জানি না, এটা পরবর্তী ক্লাসে দেখাবো না, এখন আজকে আর দেখাচ্ছি না। আজকে ওই যেগুলো হয় মাথা, তাহলে এটা লেগে গেল হচ্ছে প্রত্যয়, বুঝছো? আচ্ছা তাহলে, আচ্ছা ওই চারটা আমরা একটু পরে লিখে দিচ্ছি। আর আরেকটা 4 নাম্বারটা লিখবা হচ্ছে কি, 4 নাম্বারটা লিখবা, 4 নাম্বারটা লেখো পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ 4 নাম্বারটা লেখো পারিভাষিক শব্দ। 4 নাম্বারটা কি লিখবা? পারিভাষিক শব্দ। এখন এই চারটার মধ্যে একটু দেখো কনফিউশন গুলো একটু দূর করে দিই। এই চারটার মধ্যে যেগুলো কনফিউশন আছে এই কনফিউশন গুলো একটু দূর করে দিই। দেখো লেখা শেষ। এখন দেখো ব্যাকরণ দিয়েই পড়াই। আর আর বেশি পড়াবো না, ছেড়ে দেবো। হ্যাঁ, শোনার তরি আছে, পারিভাষিক শব্দ আছে নাকি? আচ্ছা এই দেখো আমি বললাম এখানে হচ্ছে দিলাম হচ্ছে ব্যাকরণ। এই ব্যাকরণ শব্দটা যদি বলা হয় কোন ভাষার শব্দ, কি বলা হয়? কোন, আমাদের একটু আমাদের হাতে যেহেতু একটু সময় আছে, তাই না? একটু আমরা একটু সেগুলো পাবো কোথায়? এখানে দেখাই, আরেকটা পরে আসতেছে। এখানে লিখলাম হচ্ছে ব্যাকরণ। আরে বাবা তোমার এটা উঠতে হবে না, থাকো, চাইনা ভাষা এগুলো লাগবে না। এটা হচ্ছে লিখলাম ব্যাকরণ। একটা এখানে যদি বলা হয় কোন ভাষার শব্দ, কি বলা হয়? দেখো এখানে কত শব্দ সুন্দর উঠে গেছে, দেখছো? চাইনা শব্দ উঠে গেছে। আচ্ছা এটা নিবে না, এখানে সেট করা আছে ওই ইয়া। তো দেখো আমরা যেগুলো পড়াচ্ছি সেগুলো একটু বললাই, তাইলেই হবে। এই ব্যাকরণ শব্দটা এখানে দেখাই দিই, তাইলেই হবে। ব্যাকরণ শব্দটাতে আসলাম। এখানে যদি বলা হয় এই ব্যাকরণ শব্দটা কোন ভাষার শব্দ, কিসের? ভাষার। এখানে শুধু ব্যাকরণ না, এখানে আরো হিউজ ব্যাকরণ শব্দটা সব মানে যত আছে ব্যাকরণ বিষয়ে যদি বলা হয় ভাষার কথাটা বলা হয়, কি বলা হয়? ভাষার কথাটা বলা হয়, তাহলে কি হবে? ভাষার নামই একটা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত একটা কি? ভাষার নাম। সংস্কৃতের অপর নাম কি? তৎসম। মানে এরা হচ্ছে ভাষার নাম। তাহলে ব্যাকরণ কোন ভাষার শব্দ? সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। সন্ধি কোন ভাষার শব্দ? সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। প্রত্যয় কোন ভাষার শব্দ? সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। বুঝতে পেরেছো? আচ্ছা তারপরে আমি বললাম যদি বলা হয়, একই হয়ে গেল কালার, যদি বলা হয় যে এই ব্যাকরণ কোন বা কি বললাম, কোন পদ, যদি বলা হয় ব্যাকরণ কোন পদ, পদের কথা যদি উল্লেখ করে, পদ, পদের কথা যদি উল্লেখ করে তাহলে কি দিবা? বিশেষ্য পদ। পদের কথা যদি উল্লেখ করে কি হবে? বিশেষ্য পদ। ব্যাকরণ কোন পদ? বিশেষ্য পদ। সন্ধি কোন পদ? বিশেষ্য পদ। বিশেষ্য বলতে কি বোঝায়? কোনো কিছুর নাম। তাহলে কি এরা ব্যাকরণ একটা নাম বোঝাচ্ছে না? এটা হচ্ছে নাম। বিশেষ্য মানেই কোনো কিছুর নাম। আচ্ছা 3 নাম্বার, এই ব্যাকরণ যদি বলা হয় যে এটা কোন কি সাধিত শব্দ, কি সাধিত, সাধিত যদি উল্লেখ হয়, কি সাধিত, তাহলে উত্তর হবে কি? প্রত্যয় সাধিত। কি সাধিত হবে? প্রত্যয় সাধিত শব্দ।
কি হবে? প্রত্যয়। ব্যাকরণ কি সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ। সন্ধি কি সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ। সমাস কি সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ। আর এগুলো যেহেতু ব্যাকরণের আছে, ব্যাকরণ শব্দটা যেহেতু সংস্কৃত থেকে এসেছে, সবগুলোই এই প্রত্যয়ের মধ্যে আবার অপশনে চলে যাবে ওই কীট প্রত্যয়। মানে এইগুলো হচ্ছে কীট প্রত্যয়, মানে এর মূল শব্দগুলো ক্রিয়া দ্বারা গঠিত আছে। বুঝতে পারছো? ওই যে ধাতু চিহ্ন যুক্ত হবে ওদের করতে গেলে, এটা কীট প্রত্যয়। আর 4 নাম্বার আর একটা শিখবো আমরা। 4 নাম্বারটা শিখবো যে যদি বলা হয় কোন শ্রেণীর, কোন শ্রেণীর, কোন শ্রেণীর অথবা কোন জাতীয়, অথবা কোন শ্রেণীর বা জাতীয় কথাটা যদি উল্লেখ হয়, ব্যাকরণ কোন শ্রেণীর শব্দ, ব্যাকরণ কোন জাতীয় শব্দ যদি বলা হয়, তাহলে কি হবে? পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ। আচ্ছা, পারিভাষিক শব্দর মূল শব্দ আসছে কি? পরি থেকে আসছে, পরি। পারিভাষিক শব্দের মূল শব্দ হচ্ছে পরি। মানে এরা হচ্ছে পারিভাষিক শব্দটা পরিভাষিক শব্দ থেকে মূল শব্দ হচ্ছে, মানে পারিভাষিক মানে কি একটা অর্থের উপর নির্ভর করে না? যে পারিভাষিক আমি বললাম, এখানে বললাম ফাইল, ফাইল মানে কি? নথি। তাহলে নথি আর ফাইলের মধ্যে পার্থক্য আছে না? এটা বাংলা শব্দ, এটা ইংরেজি শব্দ। তাহলে পারিভাষিক মানে কি? একটা বিশেষ ভাষা। বিশেষ ভাষা মানে কি? যখন বলবো কোন শ্রেণীর বা কি জাতীয় শব্দ, তাহলে সেটা হবে পারিভাষিক শব্দ। বুঝতে পারছো? এই 4টা মনে থাকবে। তাহলে আপাতত এখানেই থাকলো, আর যেগুলো পড়া আছে ওগুলো পড়ে শেষ করে চলে আসবা। বুঝছো? তাহলে লেকচার 3 নাম্বার, বাংলা ব্যাকরণের লেকচার 3 নাম্বারটা পড়বা।